তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগেই সম্পন্ন করবেন, অর্থাৎ রমজান মাস সম্ভবত 16 বা 17 তারিখে শুরু হবে, তার আগেই। ধারণা করা যায় যে 12ই ফেব্রুয়ারি, আগামী বছর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ, যেহেতু তিনি বলেছেন যে রমজানের আগেই, তো রমজানের আগেই সব মিলিয়ে যেই তবে 31 আগস্টের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবেন, এই বছরের মধ্যেই যাবেন। আগস্ট মাসের পরে আসে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ঝড়, এবং রাজনৈতিক বিশাল একটা ঝড়ে ডক্টর ইউনূস সরকার উড়ে যাবে, এটা 100%। এখন ডক্টর ইউনূস পালানোর ছক সে কারণে আগে থেকে করে রাখছে, কিভাবে পালাবে, কোন টাইমে পালাবে, দেশের পরিস্থিতি কেমন হলে পালাবে, সেটাই তার এখন মেইন প্ল্যান। সারা বাংলাদেশের মানুষ যখন এই দিনটার জন্য নিজের পকেটে টাকা খরচ করে, ডক্টর ইউনূসও কম না, 8 জোড়া ট্রেন ভাড়া করছেন 30,46,000 টাকা দিয়া। আর এই দলটার এনসিপির এই প্রধান পাঁচ নেতার আজকে কক্সবাজার ভ্রমণ আপনি কিভাবে দেখছেন? আসলে কি সবই চাপাবাজি, চেতনাবাজি? পয়সা কামাইছেন প্রত্যেকে, টাকা পয়সার মালিক হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত, নানান পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাক্যাংশ একটু দেখি। আমার মনে হয়েছে এই বছরের মধ্যেই তিনি যাবেন, এই বছরের মধ্যেই যাবেন। এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সে অবস্থাটা এই বছরের মধ্যে থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তবে 31 আগস্টের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেবেন, এবং সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই আমি, যদি আপনার সঙ্গে যোগাযোগ থাকে তাহলে আপনাকে আমি জানিয়ে দেবো। প্লিজ দাদা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে আপনি বলতেছেন যে 31 আগস্টের ভিতরে সিদ্ধান্ত হবে, আসবেন, কবে ফিরবেন, কিভাবে ফিরবেন সেটা আপনি নির্ধারিত করে বলেননি, বাট ফিরবেন। কিন্তু যদিও এখানে মানে গোপালগঞ্জ যা ঘটেছে, এখানে হিউম্যান রাইটস ওয়াচ সমালোচনা করেছে, আইন সালিশ কেন্দ্র বলেছে সেটা অতিরিক্ত বল করা হয়েছে। মানে শেখ হাসিনা কিভাবে আসবে দেশে? তার বিরুদ্ধে বিচার অলরেডি শুরু হয়ে গিয়েছে, মানে কিভাবে আসবেন? এবং আপনি জানেন যে গোপালগঞ্জের গণহত্যার প্রতিবাদে একটা হরতাল পালন করেছে, সেই হরতালটা প্রচন্ড ভাবে ফ্লপ হয়েছে। মানে আপনি কি মনে করেন যে আসলে কি এগুলো শেখ হাসিনার মুখের কথা যে হ্যাঁ আমি যাবো, কিন্তু আপনার কি মনে হয় যে বাস্তবতা তা বলে? অপেক্ষা করুন, আমার মনে হয়েছে এই বছরের মধ্যেই তিনি যাবেন, এই বছরের মধ্যেই যাবেন। এই বছরে আজকে আপনি যে অবস্থা বাংলাদেশে দেখছেন সে অবস্থাটা এই বছরের মধ্যে থাকবে, আপনার এটা আমাদের দৃঢ় বিশ্বাস, এই অবস্থা থাকবে না। আপনি কি মনে করেন যে অনেকেই বলতেছেন এবং অনেকে 100% শিওর যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ক্ষমতায় আসবে? তাহলে আপনি কি মনে করেন যে তাহলেই বিএনপি ক্ষমতায় আসলেই আসলে ভারত সরকার বিএনপির সঙ্গে যোগাযোগ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে এবং একটা রাজনৈতিক একটা স্পেস দিবে যাতে তিনি রাজনীতি করতে পারেন? এই ধরনের কিছু কি হতে হওয়ার সম্ভাবনা আছে কিনা? মানে বাংলাদেশের অতীত ইতিহাসে এমন ঘটনা ঘটেছে, যখন এর আগে 111 সরকার হয়েছিল, তাদের সঙ্গে ভারত সরকারের আলোচনার পর খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে জেল থেকে মুক্তি দিয়েছিল সরকার। তারপরে উভয় দলই একত্রে আন্দোলন করেছিল, সেখানে জঙ্গিবাদ, এই ধরনের অনেক বিচ্ছিন্নবাদের ঘটনা এগুলো ঘটতে থাকে, যেগুলো এই কারণে একটি নির্বাচিত সরকার থাকলে তারা সঠিকভাবে সেটা করতে পারে। আজ যেটা হচ্ছে কেয়ারটেকার সরকার, একটি নাম অন্তর্বর্তী, আদতে কেয়ারটেকার সরকার। তাহলে কেয়ারটেকার সরকারের সঙ্গে সম্পর্কটা অনেকটা কি কাজ চালানোর সম্পর্ক হয়, সেটার জন্য মৌলিক আজকে কোনো ভারত সরকার চাইলেও তিনি ভারত সরকার কোনো চুক্তি স্বাক্ষরিত করতে পারবে না, কারণ নির্বাচিত সরকার না। তো তার দায় কে নেবে? যারা চুক্তি করেছেন অন্য যারা সরকার, তারা কি কারণে করেছেন আমি জানি না। কোনো কারণে যদি ইউনূস না থাকেন ক্ষমতায়, তো সেই চুক্তিগুলোর মানে কি হবে? কিন্তু দেখুন, ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় চুক্তি, শেখ হাসিনা থাকাকালীন চুক্তি, সেগুলো সবই কিন্তু আজ কিন্তু বিদ্যমান, কোনোটাই বাতিল হয়নি। এবং সেই চুক্তিগুলো কি,
পরবর্তীকালে যত সরকার এসছে কেউই প্রকাশ করে। বঙ্গবন্ধুর সঙ্গে যখন ইন্দিরা গান্ধী চুক্তি হয়েছিল, সেই চুক্তির পরবর্তীকালে যখন খন্দকার মোস্তফা সরকারে আসেন, তিনি কিন্তু সেই চুক্তি প্রকাশ করেন। আর তখন কিন্তু মৌলানা ভাসানী বলতেন ওই চুক্তির মানে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হচ্ছে ভারতের কাছে। চুক্তিটা কি আজও কেউ জানে না, এখন নাকি কথা চলতেছে, জানে না। তো ইউনূস 1 বছর ক্ষমতায় আছেন, আপনারা ওনাকে প্রশ্ন করুন না, চুক্তিগুলো প্রকাশ করুন না। যাদের চুক্তি হয়েছে দেশ বিরোধী চুক্তি, চুক্তিগুলো দেখা যাক না কতটা দেশ বিরোধী। তাদের বাংলাদেশের মানুষ, আমরা ভারতীয় একটু উপকৃত হব, একটু লাভবান হবো জানতে যে সত্যি আমরা কিভাবে বাংলাদেশকে লুট করছিলাম, সেটা একটু জানা দরকার না। সেই চুক্তিগুলো কেন প্রকাশ হচ্ছে না? সাহস থাকলে করুন। আসলে কিছু নাই, এগুলো রাজনীতির জন্য বলতে হয়, বলা হয়। এই ভারতের ক্ষেত্রে হয়, এই চুক্তি করে এসছেন নরেন্দ্র মোদী, দেশকে তিনি বিক্রি করে দিলেন। এই চুক্তি আগে মনমোহন সিং হয়নি, নিউক্লিয়ার ডিল করেছিলেন, বিজেপি অভিযোগ তুলেছিল উনি দেশকে বিক্রি করে দিলেন। দেশ এত সহজে বিক্রি হয়ে যায় না বিরোধী দলের কাছে। আপনাদের বাংলাদেশের এক লেখকের কথা আমি জানি, তিনি কিন্তু আওয়ামী লীগপন্থী লেখক এবং ক্রিটিক্যাল লেখক, এবং তিনি তার একটা বইতে লিখেছিলেন যে বাংলাদেশকে খুব সহজেই এই বিক্রি করে দেওয়া যায়, কারণ যেই চুক্তি করে সেই অপোজিশন বলে বিক্রি হয়ে গেছে। আগস্ট মাসের পরে আসে বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ঝোঁক। কেন বলছে এই কথা জানেন? বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি আপনারা এই 1 মাসের মধ্যে কি ঘটেছে একটু নজর দিলেই বুঝতে পারবেন। বিশ্বের মধ্যে এখন আমেরিকা এক ঘরে হয়ে যাচ্ছে। অলরেডি আমেরিকা রাশিয়ার মধ্যে যে প্রক্সি ওয়ার করছে, সেখানে রাশিয়া তুমুল মাইর দিচ্ছে ইউক্রেনকে, এবং আমেরিকার যত প্রযুক্তি আছে সকল কিছুকে বিধ্বস্ত করে দিচ্ছে ইউক্রেনের মধ্যে। ধরতে গেলে জাস্ট ভূমিটা হচ্ছে ইউক্রেনের, যুদ্ধ হচ্ছে আমেরিকা ভার্সেস রাশিয়া, মানে প্রক্সি ওয়ার করছে আমেরিকা। সেখানেও হারার অবস্থাতে আছে আমেরিকা। আর ডোনাল্ড ট্রাম্প পাগলাটে স্বভাবে হওয়ার কারণে দিনে এক কথা বলছে, রাতে এক কথা বলছে, রাশিয়ার কাছে মার খাওয়ার পর। দ্বিতীয় বিষয়ে হচ্ছে মিডল ইস্ট। মিডল ইস্টের মধ্যে যে একটা পাপেট রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে বা করে রেখেছে ইসরায়েল নামক একটি রাষ্ট্রকে, এই আমেরিকা, তারাও কিন্তু বিগত 1 বছর ধরে শুধু মার খাওয়ার উপরে আছে। ইরানের হাতে খেলো, হিজবুলের হাতে খেলো, এখন হামাস, তারপর আরো বিভিন্ন ব্রিগেড আক্রমণ করছে ইসরায়েলকে, এবং ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধরাশায়ী করে দিচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও বিভিন্ন রকেট এবং বিভিন্ন ধরনের মিসাইল আক্রমণের মাধ্যমে। সেখানেও কিন্তু আমেরিকা ব্যাকফুটে আছে। এবং এরপরে আমেরিকা ইন করার চেষ্টা করেছে দক্ষিণ এশিয়ায় পাপেট সরকার ডক্টর ইউনূসকে বসিয়ে এবং ডক্টর ইউনূসের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করে। সেখানেও হয়তো বড় আকারের মার খাওয়ার পথে আছে ডোনাল্ড ট্রাম্প। তার মেইন কারণ হচ্ছে ইন্ডিয়া বিগড়াই গিয়েছে, এবং ইন্ডিয়ার সাথে এখন ডোনাল্ড ট্রাম্প সরকারের এবং আমেরিকার অনেক দূরত্ব বেড়ে চলেছে। ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী পরিষদে একজন বলেই ফেলেছে যে ইন্ডিয়া রাশিয়াকে সিস্টেমেটিক ভাবে তেল কিনে টাকা ফান্ডিং করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা বলে বোঝানোর চেষ্টা করেছে ইন্ডিয়া সম্পূর্ণভাবে সমর্থন করছে রাশিয়াকে, এবং ইন্ডিয়ার উপরও সেই কারণে শুল্ক বৃদ্ধি করে দিয়েছে আমেরিকা। ইন্ডিয়াও ছাড়ার পাত্র না। ইন্ডিয়া এখন আরো তেল বেশি কিনা বাড়িয়ে দিয়েছে রাশিয়ার কাছ থেকে, এবং রাশিয়াকে ফাইন্যান্সিয়াল ভাবে যতটুকু সাপোর্ট দেওয়া তেল কেনার কারণে রাশিয়া পেয়ে যাচ্ছে। এখন তাহলে কি দাঁড়ালো? দক্ষিণ এশিয়ার মধ্যে কোন রকমে আমেরিকাকে স্পেস দেওয়া হবে না। ডক্টর ইউনূস যতই চেষ্টা করুক, যতই চুক্তি করুক, যতই দেশ বিক্রি করার চেষ্টা করুক, রাশিয়া, ইন্ডিয়া, চাইনা যদি এক কথায় থাকে, দক্ষিণ এশিয়া না পুরো বিশ্বের মধ্যে আমেরিকা কোনো জায়গায় স্পেস পাবে না। অলরেডি রাশিয়া মায়ের উপর রেখেছে তার এরিয়ার মধ্যে আমেরিকাকে, এবং আমেরিকার যত নেটোর দেশগুলো আছে সেগুলো নাকি এখন হুমকির মুখে পড়ে গিয়েছে। রাশিয়ার মিসাইলের আওতায় আছে সম্পূর্ণ ওই সকল দেশগুলা। মুখোমুখি সংঘর্ষের অবস্থায় চলে এসেছে রাশিয়া এবং আমেরিকা। এখন চীনও প্রেসারে রেখেছে। এদিকে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না। বিশ্বের সব পরাশক্তি এখন একত্রিত হয়ে গিয়েছে আমেরিকার বিরুদ্ধে। তাহলে বাংলাদেশের এখানে ঢুকার কি কোনো সুযোগ আছে আমেরিকা? হয়তো কিছু সময়ের জন্য পাওয়ার খাটিয়ে 1 বছর 2 বছর ইউনূসকে বসিয়ে রাখবে স্বার্থ হাসিল করার জন্য, কিন্তু কূটনীতিক ভাবে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না একত্রিত হয়ে পরাজিত করবে এই আমেরিকার সিন্ডিকেটকে। এত সোজা বিষয় না। ইন্টারন্যাশনাল রাজনীতি ফলো করলে ডক্টর ইউনূসের কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি হবে সেটা চিন্তা করুন। ডক্টর ইউনূস এখন শেষ বয়স, পরিস্থিতি ঘোলাটা দেখলে টাপ করে ডক্টর ইউনূস আমেরিকা পালিয়ে যাবে, আমেরিকা তাকে সেভ করে নিবে। আর যতদিন ডক্টর ইউনূস বসে থাকবে ততদিন নির্বাচন হতে দিবে না, এবং ডক্টর ইউনূস থেকে স্বার্থ হাসিলের চেষ্টা করবে, শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আমেরিকা। কিন্তু ইন্ডিয়া তাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে কাউকে ছাড় দিবে না, সেটা আমেরিকা হোক সেটা যে হোক, আমেরিকা কেন ঘাটি কাটতে দিবে না। ইন্ডিয়া তার সম্পূর্ণ ব্রেকিং নিয়ে রাশিয়া থেকে চায়না সুদার করলো, সকল কিছু সম্পর্ক ভালো করে হলো, আমেরিকাকে এখানে ঢুকতে দিবে না, এবং এখন যে রেজিম আছে সে রেজিমকে চেঞ্জ করে দিবে। সে রেজিমকে যে কোনো মূল্যে চেঞ্জ করে দরকার হলে সামরিক শাসন আসুক তবু ভালো, বা আরেকটি কু ঘটাবে। মানে যে কোনো একটা ম্যাসাকার পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে আগস্ট মাসের পরবর্তী সময় থেকে। এটা আপনারা দেখতে পাবেন, এটা শিওর লিখে রাখেন। কারণ বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, বাংলাদেশের রাজনীতিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে বৈশ্বিক একটি শক্তি। অনেকে ডিপ স্টেট বলে, আপনার আমেরিকার ডিপ স্টেট আছে, রাশিয়ার ডিপ স্টেট আছে, ইন্ডিয়া সকলের একটা ডিপ স্টেট আছে, কিন্তু আমেরিকার ডিপ স্টেটটা খুব শক্তিশালী। সে কারণে বিশ্বের প্রায় যে সকল দেশের মধ্যে আমেরিকার সাথে কোনো চুক্তিতে আসে না, বা আমেরিকার কথা মতো যে রাষ্ট্র চলে না, আমেরিকা একটা বৃহৎ লং টাইম ধরে একটা প্ল্যান সাজায় যে এই সরকারকে পরিবর্তন করতে হবে ডিপ স্টেটের মাধ্যমে। তো প্রত্যেক দেশের যত রিজিম চেঞ্জ হয়, ওই রেজিম চেঞ্জ হওয়ার পিছনে কারিগর থাকে আপনার আমেরিকা, সেটাকে বলে ডিপ স্টেট।
তাই আমেরিকার যে খেলাগুলা তারা বাংলাদেশের মধ্যে খেলতে চাচ্ছে বা খেলার প্রক্রিয়া তৈরি করেছে, সেই খেলার মধ্যে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া আর আমেরিকা এখন মুখোমুখি। দক্ষিণ এশিয়ায় রাশিয়া আর আমেরিকা মুখোমুখি, এবং চীনও আমেরিকা মুখোমুখি, এবং ব্রাজিল অর্থনীতিতে অনেক শক্তিশালী দেশ, তারাও কিন্তু আমেরিকার মুখোমুখি। তা আমেরিকা দক্ষিণ এশিয়ার মধ্যে যে ইজিলি ঢুকে যেতে পারবে, ডক্টরের সাথে বিভিন্ন চুক্তি করে দেশ কিনে ফেলে বাংলাদেশের সকল কিছু ডক্টর বিক্রি করে দিল, এত সোজা না। তাই এই ব্যাপারটা বাংলাদেশের রাজনীতিতে অনেক বেশি প্রভাব ফেলবে, এবং সেটা হয়তো প্লাস পয়েন্ট হতে পারে আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের পুনর্বাসন এবং প্রত্যাবর্তনের জন্য। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি যে প্রত্যাবর্তন করে ফেলবে, খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে নেমে যাবে, 1 মাসের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতা চলে আসবে, তেমন কিছু না। হয়তো রাজনীতিতে ফিরে আসবে এবং সক্রিয়ভাবে আগের মতো রাজনীতি করতে পারবে। দেখেন, বারবার বলি যে এনসিপি দায়ের থেকে আসার বড় একটা দল হয়ে গেছে। আসলে ভাবা যায় যারা দিনরাত জুলাই 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 চেতনা, জুলাই শহীদ, জুলাই এটা জুলাই সেটা, আর আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে এই জুলাই অভ্যুত্থানের যে অনুষ্ঠান, উদযাপন অনুষ্ঠান দেখার জন্য, সেই অনুষ্ঠানে এই দলটার যারা প্রধান স্টেক হোল্ডার বা এই অনুষ্ঠানটার এনসিপি, তাদের প্রথম সারির 5 জন নেতা আশ্চর্যমূলক, মানে আমার কাছে লাগছে যে এদের কি জ্ঞান বুদ্ধি আসলে নাই। এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে সেখানে বৈঠক করতেছে, যদিও এটা গুজব। কিন্তু এত বড় একটা অনুষ্ঠান ফেলে, এত গুরুত্বপূর্ণ চেতনাকে ফেলে নিজেরা রিল্যাক্স করতে গেছিলাম। আমার রাগ হইয়েন না, মাওলানা মামুনুল হক সাহেব যখন ওই ঘটনার মধ্যে পড়লেন তখন তিনি বলছিলেন যে অনেক টায়ার্ড ছিলাম, ক্লান্ত ছিলাম, এই কারণে হোটেলে গেছিলাম একটু রিল্যাক্স করতে। ঠিক একই ভাষায় আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলল কি যে 1 মাস জুড়ে তারা যে কর্মকাণ্ড করছে এগুলো নিয়ে অনেক টায়ার্ড, সারা দেশে ঘুরা, তো একটু রিল্যাক্সেশনের জন্য তারা কক্সবাজারে অবস্থান করছেন এই মুহূর্তে। তো কারা কারা? মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। নাহিদ সম্ভবত জানেন, নাহিদ আজকে প্রোগ্রামে তিনি হয়তো সেখানে উপস্থিত হচ্ছেন, আমি জানি না তিনি যাচ্ছেন কিনা। তো 1 বছর পূর্তির এই বিশেষ দিনে কেন কি এমন ঘটনা হয়েছে যে কক্সবাজার গিয়া তারা আপনার টায়ার্ড কাটাইয়া রিল্যাক্স ফিল করতে চাচ্ছেন? এদিকে এত বড় আয়োজন, এত বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এনসিপি নাই। কক্সবাজার বিমানবন্দর সূত্র বলছে আজকে, এমন না যে আগে গেছে কোনো পূর্বঘোষিত প্রোগ্রাম ছিল, আজকে বেলা 11:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এই 5 নেতা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এনসিপির 5 নেতার এই কক্সবাজার ভ্রমণ ঘিরে সারা বাংলাদেশে ছি থুথু অনেকে ফেলছেন। অপরদিকে আবার হান্নান মাসুদ তিনিও বলছেন গতকালকে রাতে ফেসবুকে স্ট্যাটাস দেয়া যে 158 জন সমন্বয়ককে দাওয়াত দেওয়া হয় নাই, এই কারণে তিনিও আপনার এই প্রোগ্রামে যাবেন না। এখন তারা আছে কোথায়? বিমান থেকে অন্যান্য যাত্রীদের সাথে নেমে এনসিপির 5 নেতা 20 কিলোমিটার দূরে উখিয়ার ইনানি সৈকতের 5 তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে আপনার তারা অবস্থান করছেন। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হয়। তো কেন আসলে তারা সেখানে গেলেন? এমনকি যাওয়ার আগে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসন কাউকে বিষয়টা অবগত করানো হয়নি। সেখানে গিয়ে যদি তারা ধাওয়া খায়, গোপালগঞ্জের ঘটনা তো দেখছেন, আর্মি কিভাবে তাদেরকে বাঁচাই নিয়ে আসছে। সো হঠাৎ করে সেখানে গেল, কারোর সাথে যোগ নাই, জিজ্ঞেস নাই, প্রশাসন জানে না, যাই যদি কক্সবাজার সৈকতে একটা ধাওয়া খায়, পরে তো ভাই দোষ হবে কার? আওয়ামী লীগের। এই ধাওয়া যে কোনো কেউ দিতে পারে। সারা বাংলাদেশের মানুষ যখন এই দিনটার জন্য নিজের পকেটে টাকা খরচ করে, ডক্টর ইউনূসও কম না, 8 জোড়া ট্রেন ভাড়া করছেন 30,46,000 টাকা দিয়া, তো মানুষ আনার জন্য। আর এই দলটার এনসিপির এই প্রধান 5 নেতার আজকে কক্সবাজার ভ্রমণ আপনি কিভাবে দেখছেন? আসলে কি সবই চাপাবাজি, চেতনাবাজি? পয়সা কামাইছেন, প্রত্যেকে টাকা পয়সার মালিক হয়েছেন, নানান জায়গায় নিজেদের পরিবারকে সেট আপ করে ফেলছেন, এরকম অভিযোগ আছে। বাবাদের অবস্থান পরিবর্তন হয়েছে, নিজেদের অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আজকের দিনে পুরো গণমাধ্যম জুড়ে শত শত নিউজ আছে এই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, কেউ চিকিৎসা পায় নাই, কারো বউ বাচ্চা এতিমখানায় গিয়ে আশ্রয় নিছে, কেউ এখনো শরীরে বুলেট নিয়ে ঘুরতেছে, এরকম শত শত স্টোরি আজকে পত্রিকা জুড়ে। আর সেই এনসিপির নেতারা আজকে গিয়া সব চেতনা ভুইলা রিল্যাক্সেশনে আছে। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন রমজানের আগেই সম্পন্ন করবেন, অর্থাৎ রমজান মাস সম্ভবত 16 বা 17 তারিখে শুরু হবে, তার আগেই। ধারণা করা যায় যে 12ই ফেব্রুয়ারি, আগামী বছর 12ই ফেব্রুয়ারি নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ, যেহেতু তিনি বলেছেন যে রমজানের আগেই, তো রমজানের আগেই সব মিলিয়ে যেই বারটা বৃহস্পতিবার হয় সেটা 12 তারিখ, সেটা হতে পারে, অথবা তার আগেও হতে পারে। বিভিন্ন যে সরকারি পর্যায়ে যে জল্পনা কল্পনা আছে, আমি সেই বিষয়টা তুললাম। তবে আজকের এই ভাষণে, জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি যেটি বর্ণনা করেছেন, সংস্কারের যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা এই সংস্কার কাজটা এগিয়েছে, বিচারের প্রক্রিয়াটাও এগুচ্ছে সমান্তরাল গতিতে। ফলে তিনি আগে যেটি বলেছিলেন যে বিচার এবং সংস্কারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে রমজানের আগেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেবেন, আজকে কিন্তু তার পুনর্ব্যক্ত করলেন এই মাত্র জাতির উদ্দেশ্যে যা
ভাষণে। ফলে সম্ভবত আর নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, দ্বিধা নেই। যদিও এটি পিআর পদ্ধতিতে হবে নাকি প্রচলিত পদ্ধতিতে হবে, এটি নিয়ে একটি বক্তব্য আছে। জামাত ইসলামের পক্ষ থেকে খুব স্ট্রংলি তারা বলেছে যে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। আবার জুলাই ঘোষণাপত্র নিয়েও তাদের হতাশা আছে, এটা কেন সংবিধানের মূল ধারায় অন্তর্ভুক্ত করা হলো না সেটা নিয়ে বক্তব্য আছে। এটা প্রাথমিক প্রতিক্রিয়া, কিন্তু জামাত ইসলামীও এখানে অংশ নিয়েছে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে মানিক মিয়া অ্যাভিনিউতে, এবং শেষ পর্যন্ত হয়তো বিষয়টা দাঁড়াবে এমন যে নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্ত করে তারা দাবি জানাতে পারে, এমন হয়তো একটা বন্দোবস্ত হবে। আর যেহেতু হাতে সময় আছে, সংস্কার কমিশনের যেই কাজ, সেই ঐক্যমত্য কমিশনের বৈঠক আবারও হবে, আবারও চূড়ান্ত হবে। তবে এখন পর্যন্ত অগ্রগতি সন্তোষজনক বিধায় ডক্টর মোহাম্মদ ইউনূস এইমাত্র ঘোষণা করলেন, ঠিক 8:30টার দিকে তিনি বললেন যে রমজানের আগেই নির্বাচন হবে। অর্থাৎ জুলাই ঘোষণা, এর আগে যে লন্ডন ঘোষণা, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকের পর যেই ঘোষণা দিয়েছিলেন যৌথভাবে সরকারের পক্ষ থেকে এবং বিএনপি যৌথভাবে, সেখানেও কিন্তু পরিষ্কারভাবে ছিল যে রমজানের আগে ফেব্রুয়ারিতে। আজকে এই 5ই আগস্ট শেখ হাসিনার পতনের দিনে আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেই আগের অবস্থানেই থাকলেন। তার মানে এখন আর অন্তত নির্বাচন নিয়ে কোনো দ্বিধা নেই, সংশয় নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।